সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। গত ক্লাসে হিসাব বিজ্ঞানের এক ঘোড়া নগদান নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করেছিলাম। আজ আমি তোমাদের সাথে দুই ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা দুই ঘোড়া নগদান বইয়ের একটু নমুনা দেখে নিই। তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ দুই ঘোড়া নগদান বইয়ের ডেবিট দিকে তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা এবং ক্রেডিট দিকে তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা ও ব্যাংক টাকা নামে ঘর আছে। দুই ঘোড়া নগদান বই নিয়ে আলোচনা করার আগে তোমাদেরকে একটা বিষয় জানা জরুরি, সেটা হলো কন্টা দাখিলা নিয়ে। তোমাদের বইয়ে লেখা আছে, তারপর আমি একটু বলছি। কন্টা দাখিলা বলতে বোঝায় যে সকল লেনদেনের ফলে নগদান হিসাব ও ব্যাংক হিসাব দুটি একসঙ্গে প্রভাবিত হয়, ওই সকল লেনদেন সমূহকে কন্টা দাখিলা বলা হয়। তো আমরা যদি উদাহরণ দিতে যাই তাহলে বলতে পারি নগদ টাকা ব্যাংকে জমা দান, সেই ক্ষেত্রে প্রাপ্তির দিকে তোমার নগদান হিসাব হবে এবং ব্যাংকের ঘরে টাকা হবে, প্রদানের দিকে ব্যাংক হিসাব হবে এবং নগদের ঘরে টাকা হবে। আরেকটা উদাহরণ, ব্যবসায় প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন, সেই ক্ষেত্রে প্রাপ্তির দিকে ব্যাংক হিসাব হবে, নগদের ঘরে টাকা হবে, প্রদানের দিকে নগদান হিসাব হবে, টাকা হবে ব্যাংকের ঘরে। এই হলো কন্টা দাখিলা। তো তোমাদের বইয়ে 110 পৃষ্ঠায় একটা কাজ আছে নার্গিস অ্যান্ড ব্রাদার্সের। আমরা আজকে এই কাজটা করব। তো প্রথমে আমরা দুই ঘোড়া নগদান বইয়ের একটা ঘর করি। তোমরা আমার সাথে সাথে ঘরটা করে ফেলো। আমরা দেখতে পাচ্ছ ঘরটাকে প্রথমে দুটো ভাগ করে নিয়েছি। তারপরে এদিকে আমরা দুটো টাকার ঘর দিব, তারপরে দিব খতিয়ান পৃষ্ঠা, তারপরে দিব ভাউচার নং, আর বাম দিকে আমরা দিব তারিখের ঘর। এটা হয়ে গেল আমার ডেবিট দিক। ক্রেডিট দিকে আমি একই কাজ করব। এদিকে তারিখের ঘর দিব, এখানে আমার দুটো টাকার ঘর দিতে হবে। তারপরে খতিয়ান পৃষ্ঠা, ভাউচার নং। তোমরা আমার সাথে সাথে ঘরটা এঁকে ফেলো। আমি যেভাবে এঁকেছি, এখন আমি ঘরের মধ্যে নাম দিচ্ছি তারিখ, প্রাপ্তি, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা, তারিখ, প্রদান, ভাউচার নং, খতিয়ান পৃষ্ঠা, নগদ টাকা, ব্যাংক টাকা। আর এদিকে আমার লিখতে হবে উপরে ক্রেডিট, আর এদিকে লিখতে হবে আমার ডেবিট।
তো আমাদের বইয়ে লেখা আছে নার্গিস অ্যান্ড ব্রাদার্স, তো আমরা উপর লিখবো নার্গিস অ্যান্ড ব্রাদার্সের 2 ঘর নগদান বই। তো তোমরা নিশ্চয়ই ঘরটাকে ফেলেছ। তো এখানে নভেম্বর 1 তারিখ লেখা আছে 2017 নভেম্বর 1, হাতে নগদ ও ব্যাংকে জমা যথাক্রমে 7,000 ও 5,000 টাকা। তা আমরা লিখব 2017 নভেম্বর 1। ইতিপূর্বে আমরা জেনেছি, আমরা এখানে লিখব ব্যালেন্স বিডি, তোমার নগদের ঘরে 7,000, ব্যাংকের ঘরে 5,000। দুই তারিখ পণ্য ক্রয় বাবদ চেক প্রদান 4,000 টাকা। তো তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, যেহেতু এখানে প্রদানের কথা লিখে আছে, সেটা প্রদানের ঘরে যাবে, প্রাপ্তির ঘরে যাবে না। তা আমরা এখানে লিখব 2017 নভেম্বর 2। এখানে কি বাবদ আমরা চেক প্রদান করেছি? পণ্য ক্রয় বাবদ 4,000 টাকা। তাহলে হবে ক্রয় হিসাব, টাকাটা হবে ব্যাংকের ঘরে। যেহেতু আমি চেক প্রদান করেছি, আমার টাকাটা নগদ ব্যয় হবে না, সেটা ব্যাংক থেকে যাবে, যে জন্য টাকাটা আমাকে ব্যাংকের ঘরে লিখতে হবে। 4 তারিখ চেক মারফত পণ্য বিক্রয় 6,000 টাকা এবং চেকটি সঙ্গে সঙ্গে ব্যাংকে জমা দান। তো আমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি যে আমরা পণ্য বিক্রয় করেছি, বিক্রয় করে আমরা চেক পেয়েছি। তো স্বাভাবিকভাবে এটা প্রাপ্তির ঘরে আসবে, এবং যেহেতু চেকটা ব্যাংকে জমা হয়ে গেছে, সেহেতু আমাকে ব্যাংকের ঘরে লিখতে হবে। তা আমি এখানে লিখব 4 তারিখ বিক্রয় হিসাব, আমার টাকা হলো 6,000 এবং ব্যাংকের ঘরে। তোমরা নিশ্চয় বুঝতে পেরেছ। 7 তারিখ বলা আছে ব্যাংক হতে উত্তোলন। তো আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছি যে 2 ঘর নগদান বইতে কন্ট্রা দাখিলা বা বিপরীত এন্ট্রি আমরা যেটাই বলি, সেই ক্ষেত্রে ব্যাংক থেকে যদি আমরা টাকা উত্তোলন করি, তাহলে আমার নগদের ঘরে টাকা বাড়লো, ব্যাংকের থেকে টাকা কমলো। সেই জন্য এখানে যেহেতু আমার নগদ এবং ব্যাংক দুটো ঘরই আছে, আমাকে 2 ঘরেই দাখিলা দিতে হবে। তাহলে আমি এখানে লিখেছি, এখানে আমার এন্ট্রিটা আছে 7 তারিখ ব্যাংক হতে উত্তোলন 3,000 টাকা। তাহলে আমি এখানে লিখবো 7 তারিখ ব্যাংক হিসাব, নগদের ঘরে লিখবো 3,000। যেহেতু আমি নগদের ঘরে 3,000 টাকা আমার জমা হয়েছে, খতিয়ান পৃষ্ঠার ঘরে আমি বাংলাতে ক অথবা ইংরেজিতে সি লিখতে পারি। প্রদানের ঘরে আমি লিখবো 7 তারিখ নগদান হিসাব, খতিয়ান পৃষ্ঠার ঘরে ক ব্র্যাকেটে, ব্যাংকের ঘরে 3,000 টাকা। তারপর আছে তোমার 10 তারিখ প্রাপ্য বিলের অর্থ ব্যাংক কর্তৃক আদায় 2,000 টাকা। তার মানে আমি একটা প্রাপ্য বিলের টাকা পেয়েছি, তাহলে এটা প্রাপ্তির ঘরে আসবে। 10 তারিখ প্রাপ্য বিলের টাকা 2,000 টাকা প্রাপ্তি। প্রাপ্য বিল হিসাব, এখানে বলছে ব্যাংক কর্তৃক আদায় 2,000, সেই জন্য টাকাটা ব্যাংকের ঘরে হবে 2,000 টাকা। 13 তারিখ সাইদের নিকট পাওনা বাবদ চেক প্রাপ্তি 8,000 টাকা, অর্থাৎ আমি সাইদের নিকট থেকে 8,000 টাকার চেক পেয়েছি। তো আমরা যদি কোনো চেক পাই,
তাহলে এই চেকটা আমাদেরকে ব্যাংকে জমা দিতে হয় এবং ব্যাংকের মাধ্যমে টাকাটা সংগ্রহ করতে হয়। এই জন্য আমরা এন্ট্রিটা লিখব, যেহেতু চেক প্রাপ্তির ঘরে লিখব, টাকা লিখব ব্যাংকের ঘরে। 13 তারিখ সাইড হিসাব 8,000 টাকা ব্যাংকের ঘরে। 20 তারিখ আসবাবপত্র ক্রয় বাবদ নগদ 3,000 এবং 2,000 টাকা চেক প্রদান। যেহেতু এখানে প্রদান উল্লেখ আছে, আমরা এটা প্রদানের ঘরে লিখব। আসবাবপত্র হিসাব আমরা এখানে নগদ প্রদান করেছি 3,000 আর চেক মারফত দিয়েছি 2,000 টাকা। তাহলে নগদের ঘরে লিখব 3,000, ব্যাংকের ঘরে লিখব 2,000, যেহেতু ব্যাংক থেকে আমার 2,000 টাকা প্রদান করা হবে। 26 তারিখ মালিক কর্তৃক উত্তোলন 1,500 টাকা। তা আমরা ইতিপূর্বে জেনেছি মালিক যদি কোনো নগদ অর্থ বা পণ্য ব্যবসা থেকে নিয়ে যায় সেটাকে উত্তোলন বলা হয়। তো এটা প্রদানের ঘরে যাবে। 1,500 টাকা মালিক নগদ নিয়ে গেছে, আমরা 26 তারিখ লিখব উত্তোলন হিসাব। নগদের ঘরে 1,500 টাকা। 30 তারিখ ব্যাংক সুদ মঞ্জুর করলো। তো ব্যাংক যদি সুদ মঞ্জুর করে অথবা চার্জ ধার্য করে যাই করুক, সেটা নগদ হয় না, সেটা ব্যাংকে আমাদের যেই লেনদেন আছে, আমার যে ব্যাংক হিসাব আছে সেই হিসাব থেকে কর্তন করা হয় অথবা যোগ করা হয়। তো এখানে যেহেতু ব্যাংক সুদ মঞ্জুর করেছে, তো আমার ব্যাংকের ঘরে টাকা বৃদ্ধি পেয়েছে, সেজন্য আমার এটিটাকে প্রাপ্তির ঘরে লিখতে হবে। 30 তারিখ ব্যাংক সুদ হিসাব, আমার ব্যাংকের ঘরে লিখতে হবে 500 টাকা। এই ছিল নার্গিস এন্ড ব্রাদার্সের মোটামুটি এন্ট্রি। এখন আমরা নিয়ম অনুযায়ী ব্যালেন্স নির্ণয় করব বা জ্যান নির্ণয় করব। তো আমরা যখন 1 ঘন্টা নগদান করেছি তখনই তোমরা দেখেছ ব্যালেন্স নির্ণয় করতে হলে দুই দিকের টাকা মধ্যে যেই দিকে টাকা বেশি সেই দিকে টাকা আগে যোগ করতে হয়। তা আমি ইতিপূর্বে তোমাদেরকে বলেছিলাম নগদান বহির নগদের ক্ষেত্রে নগদ প্রাপ্তির চেয়ে নগদ প্রদান কখনোই বেশি হয় না, অর্থাৎ নগদ প্রাপ্তি দিকটা বেশি হবে, সেজন্য আমরা নগদ প্রাপ্তির দিকে টাকাটা আগে যোগ করব, তারপরে আমরা প্রদান থেকে বিয়োগ করে আমরা ব্যালেন্স নির্ণয় করব। আর ব্যাংকেরটা ভিন্ন কথা, আমরা ব্যাংকেরটাও দেখছি। তো প্রথমে আমি নগদের দিকে টাকা যোগ করছি প্রাপ্তির দিকে। আমার ডেবিট দিকের যে যোগফল হয়েছিল 10,000, সেটাই আমি ওদিকে লিখেছি। এখন আমি 10,000 থেকে এখানে আমার যে এন্ট্রিগুলো আছে নগদ টাকা আছে সেই টাকার আমি বিয়োগ করব, করার পর আমার যে আর ব্যালেন্স বা যে আর নির্ণয় করব। তা আমরা এখানে দেখছি, আমরা জানি নভেম্বর মাস 30 দিনে, তো আমরা এখানে লিখবো নভেম্বর 30 মাসের শেষ তারিখ। ব্যালেন্স সিডি 5,500 টাকা। এখন আমরা ব্যাংকের দিকে দেখি, আমরা ব্যাংকের ডেবিট দিকের টাকা আমরা লক্ষ্য করতেছি, ডেবিট দিকের টাকা বেশি, আমরা ডেবিট দিকের যোগফল করব, আগে বের করব। ডেবিট দিকের যোগফল হয়েছে 21,500 টাকা। আমরা এই টাকাটা ক্রেডিট দিকে লিখব। উপরে যে টাকার অঙ্ক আছে 21,500 থেকে এই টাকাগুলো আমরা বিয়োগ করব, করার পর আমরা ব্যালেন্স পেয়ে যাব।
12,500 টাকা। তো আমাদের যে টাকাটা ব্যালেন্স সিডি হবে সেটা মাসের শেষের তারিখ হবে পরের মাসের 1 তারিখ, অর্থাৎ এখানে আছে নভেম্বর, আমরা এখানে লিখব ডিসেম্বর 1, ব্যালেন্স বিডি। যে টাকাটা আবার সিডি হয়েছে সেটা আমরা বিডি হিসেবে লিখব 5,500, 12,500 টাকা। তো আমি আশা করি তোমরা বুঝতে পেরেছ। তোমরা তোমাদের খাতার মধ্যে নার্গিস অ্যান্ড ব্রাদার্সের যে 2 ঘন্টা নগদান আছে, নগদানের যে কাজটা তোমরা খাতায় দ্রুত তুলে ফেলো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা তুলতে পেরেছ। এখন আমি তোমাদেরকে 2-1টা প্রশ্ন করব, তোমরা উত্তর দেওয়ার চেষ্টা করবে। আমার প্রথম প্রশ্ন তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ, কোনটা এন্ট্রি হবে? এখানে রোমান সংখ্যা দিয়ে লেখা আছে 1 নগদ টাকা ব্যাংকে জমা দান, 2 আবির স্টোর কর্তৃক ব্যাংকে সরাসরি জমা, 3 অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন। তো এই 3টার মধ্যে কোনটি সঠিক? ক তে লেখা আছে 1 ও 2, খ তে লেখা আছে 1 ও 3, গ তে লেখা আছে 2 ও 3, ঘ তে লেখা আছে 1, 2 ও 3। তো তোমরা একটু চিন্তা করে দেখো উত্তর কোনটা হবে। ক, খ, গ, ঘ 4টার মধ্যে। হ্যাঁ, তোমরা সঠিক উত্তর দিতে পেরেছ। উত্তর হবে খ, 1 ও 3। 1 নম্বরে আছে নগদ টাকা ব্যাংকে জমা, আর 3-এ আছে অফিসের জন্য ব্যাংক হতে উত্তোলন। এই দুটো এন্ট্রি কোনটা এন্ট্রি হবে? তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন, আদিল ট্রেডার্সের হিসাব রক্ষক ব্যবসায়ের সকল দেনাপানা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন একই হিসাবের বইতে লিপিবদ্ধ করে, তা থেকে জ্যার নির্ণয় করেন। প্রশ্ন, আদিল ট্রেডার্সের উল্লিখিত হিসাবের বই কোনটি? ক সাধারণ জাবেদা, খ সহকারী খতিয়ান, গ 2 ঘরের নগদান বই, ঘ 3 ঘরের নগদান বই। তো তোমরা একটু চিন্তা করো, যেহেতু আদিল ট্রেডার্সের দেনাপানা নিষ্পত্তি সংক্রান্ত লেনদেন একই হিসাবের বইতে লিপিবদ্ধ করে এবং জ্যার নির্ণয় করে বলা হয়েছে, এখানে উত্তরটি কোনটি হবে? হ্যাঁ, তোমরা ঠিকই ধরতে পেরেছ, উত্তরটি হবে 3 ঘরের নগদান বই। তো আমরা পরের ক্লাসে তোমাদের সাথে 3 ঘরের নগদান বই নিয়ে আলোচনা করব। তো তোমাদের জন্য ছোট্ট একটি বাড়ি কাজ আছে। তোমাদের পাঠ্য বইয়ের 123 পৃষ্ঠা সৃজনশীল 2 নং প্রশ্নের খতে একটি 2 ঘরের নগদান বই আছে। তোমরা 2 ঘরের নগদান বইটি বাসা থেকে করে নিয়ে আসবে। আশা করি বাড়ির কাজটি তোমরা খাতায় তুলে ফেলেছ। আজকে আমরা 2 ঘরের নগদান বই নিয়ে আলোচনা করলাম। তোমরা বাসায় চর্চা করবে, আর দেশের এই করোনা পরিস্থিতিতে সবাই বাসায় থাকবে, নিজেকে নিরাপদ রাখবে। এই বলে আমি আমার আজকের ক্লাস এখানেই সমাপ্ত করছি। ধন্যবাদ। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম।